জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরতে সাংবিধানিক বাধা কাটল। সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্টের রায়ে বলা হয়েছে, দলীয় সরকারের অধীনে কোনো সংসদ নির্বাচন করা যাবে না। হাইকোর্টের রায়ে আরও বলা হয়, বেআইনিভাবে কেউ ক্ষমতা গ্রহণ করলে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে। এ রায়ে সংবিধান সংশোধনে ফিরেছে গণভোটের বিধান। আদালত তার পর্যবেক্ষণে বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছে। গণতন্ত্রকে সংবিধানের মূল কাঠামো উল্লেখ করে বলা হয়, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। পরে এ নিয়ে ব্রিফিংয়ে জানানো হয়, আজকের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর ক্ষেত্রে প্রধান বাধা কেটেছে। তবে আপিলের রায় হলে এই ব্যবস্থা পুরোপুরি ফিরবে। 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়। পরে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ব্যবস্থা ফেরাতে পঞ্চদশ সংশোধনীর বিরুদ্ধে রিট করা হয়। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি হবে 18 ফেব্রুয়ারি। সকালে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক 12 মন্ত্রী সহ 16 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের কাছে আসামিদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন। এর আগে আদালতের নির্দেশে গত 18 নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হয় বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান ও গোলাম দস্তগীর গাজী সহ 13 জনকে। এর বাইরে নতুন করে আরও 3 জন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকেও হাজির করা হয়। নিষ্ঠুরতম পন্থায় মানুষকে বছরের পর বছর গোপন কারাগারে আটক রাখা হয়েছে। তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করে তাদের লাশকে নদীতে বা খালে বিলে ভাসিয়ে দেওয়া হয়েছে, ডুবিয়ে দেওয়া হয়েছে। এই অপরাধগুলোর সাথে তদানীন্তন প্রধানমন্ত্রী এবং অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন মর্মে সেই কমিশন তাদের মতামত ব্যক্ত করেছেন। একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ, সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি। আদালত 2 মাস সময় দিয়েছেন। আগামী 18 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র সংস্কার হতে হবে সংসদে। জনগণের মতাদর্শের বাইরে সংস্কার হলে ভুল হবে। সকালে রাজধানীর বিএসএমএমইউতে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীনতার উদ্দেশ্য থেকে দূরে চলে গেছে দেশ। রাষ্ট্র সংস্কার রাজনীতিবিদদের ছাড়া হলে সুফল বয়ে আনবে না। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বিএনপি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে গণ অভ্যুত্থানের আহতদের মাঝে আর্থিক অনুদান দেওয়া হয়। আমরা যেমন স্বাধীনতার ঘোষকের দল, এজন্য আমরা গর্ব করি। মুক্তিযোদ্ধার দল, মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং সংস্কারক যদি কাউকে বলতে হয়, ইট ইজ দি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সংস্কার স্টার্ট করেছেন এই বাংলাদেশে প্রথম। রিফর্ম কেউ একা বসে একটা টেবিলে রিফর্ম করে না। এটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা সংসদে হতে হয়, এটার ওনারশিপ থাকতে হয়। রাজনীতিবিদদের মধ্যে, জনগণের মধ্যে ওনারশিপ থাকতে হয়। সুতরাং বাংলাদেশের রিফর্ম হবে আগামী দিনে সংসদে, জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে রিফর্ম হবে সংসদে। এটা আমাদের পরিষ্কার করে বলতে চাই, এই ব্যাপারে সন্দেহের কোনো কারণ নাই। প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন, সে সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন। সকালে আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানান সিইসি AKM নাসির উদ্দিন। জানান, আগামী নির্বাচনে ভোট হবে ব্যালটে, ইভিএমে নয়। আমাদের কমিশন যখন দায়িত্ব নিল, ওই দিন থেকে আমরা কিন্তু কাজ শুরু করেছি। নির্বাচনের প্রস্তুতি আমরা শুরু করেছি। মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে যে ভাষণ দিয়েছেন, উনি যে
ইন্ডিকেশনস দিয়েছেন আমরা ফুললি অ্যালাইন। যখনই উনি চান এই বছরের শেষ দিয়ে করুন বা আগামী বছর প্রথম দিয়ে করুন, আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ আওয়ামী লীগ আমলের 9টি মেগা প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম হয়েছে। এজন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের 4 জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ অনুসন্ধান করবে দুদক। মঙ্গলবার দুদকের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। পরে জানানো হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আশ্রয়ন প্রকল্প, বেবদা সহ 9টি প্রকল্পে কমপক্ষে 80,000 কোটি টাকারও বেশি অর্থ লুটপাট হয়েছে। শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাতিজি টিউলিপের বিরুদ্ধে এই অর্থ আত্মসাৎ এবং দেশের বাইরে পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ যাচাই বাছাই শেষে কমিশনের বৈঠকে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। এদিকে আপাতত এই 4 জনের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত হলেও অন্যদের জড়িত থাকার প্রমাণ বা অভিযোগ পেলে সেই সব ব্যক্তিদের নামও যুক্ত হতে পারে বলে জানা গেছে। সরকারি কর্মকর্তাদের স্যার বলার প্রয়োজন নেই, ভাই আপু ডাকা যাবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। এদিকে দুর্নীতি করে সরকারি কর্মকর্তারা পার পেয়েছে এমন দৃষ্টান্ত কম বলেও জানান তিনি। হোয়াট ইজ দি মিনিং অফ সার্ভেন্ট? এতদিন অনেকে বলতো কি সেবক, অথবা এই জাতীয় কিছু পরিপূরক শব্দ। আমি বললাম আসল বাংলাটা বলেন, তখন বলে যে চাকর। তখন আমি ওনাদেরকে বলছি প্রতিদিন একবার মনে করবেন যে আয়না একটা লাগাবেন, আমি চাকর, আমি চাকর, তাহলে কাজ হবে। একজন আর একজনকে ফার্স্ট নেম ডাকবে, কিন্তু মিস্টার প্রেসিডেন্ট বলবে, ঠিক আছে না? তো কাজেই এটা মানে অনেকে মনে করে যে ভাই হইলে আমাকে বললে বোধহয় আমি খুব খুশি হয়ে যাব। আমার খুশি হওয়ার কোনো কারণ নেই। আমি বলি যে আমাকে যদি দাদা বা নানা ডাকে তাইলে ঠিক আছে। বিডিআর হত্যা তদন্তে 5 কার্যদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বিডিআর বিদ্রোহে ন্যায় বিচার করতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী 5 কার্যদিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পুনঃ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্যভাবে দেখে, সেটা তাদের ব্যাপার, কিন্তু বিশ্ববাসী জানে এটা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। সকালে সিলেট মেরিন একাডেমির 3য় ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এটি তার ব্যক্তিগত মত, প্রকৃত ইতিহাস সবার জানা। এর আগে ক্যাডেটদের সালাম গ্রহণ করেন উপদেষ্টা। সকালে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের গ্র্যাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সিলেট একাডেমির কোর্স সম্পন্ন করা 41 জন সমুদ্রযোদ্ধা। এবছর সিলেট একাডেমি থেকে সব বিষয়ে সর্বোচ্চ কৃতিত্বের জন্য কমান্ড্যান্ট স্বর্ণপদক পান মাহমুদুল আলম সায়েম। আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম, আমাদের যুদ্ধটি আমরা সমাপ্ত করেছি। সেখানে সাহায্য সহযোগিতা ডেফিনেটলি ভারতের ছিল, এতে তো কোনো সন্দেহ নেই। আমরা সেটাও স্মরণ করি এবং সবসময় স্মরণ রাখবো একটা ফ্রেন্ডলি কান্ট্রি হিসেবে। এখন ওটা যদি ওনারা অন্যভাবে ইতিহাসে দেখেন, সেটা ওনাদের ব্যাপার। আমরা আমাদের ইতিহাসে মনে করি আমাদের এই মুক্তিযুদ্ধ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা যা ঘটেছে বিশ্ব ইতিহাসে। ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেসিং। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমাদের অনেকগুলোরই প্ল্যান আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা কতটুকু ডেলিভার দিতে পারবো। আমার তো টাইম আনলিমিটেড নাই। আমি একটা কাজ হাতে নিলাম, আমি এটা করতে পারলাম না, সেটা তো ঠিক না। তো সেই জন্য আমরা প্রত্যেকটা কাজই আমরা দেখছি। আমরা যেটা করছি যে এটাকে একটা পুরো একটা জিনিসটাকে আমরা পার্ট বাই পার্ট দেখছি, যে একটুকু আমি এখানে ইন্টারভেন করতে পারবো বা এই জায়গাটা একটু ইন্টারভেন করতে, সেই অনুযায়ী কাজ। তো শিক্ষা কমিশনে ওইটা ইউনিভার্সিটি কমিশনের ক্ষেত্রে কি আলোকে আসবে আপনার সামনে দেখবেন।
আমি মানে অতি শীঘ্রই দেখবেন, আমি এটুকু বলতে পারি। যেটা নিয়ে কাজ হচ্ছে, আপনারা শিক্ষা মন্ত্রণালয়ের যে ব্যাপারটা আরো আলোকিত হতে পারবেন। আর পরের কথাটা, প্রশ্নটা আপনি ছিল হচ্ছে আমি এটা ব্রডার পার্সপেক্টিভে বললাম। এটা আপনারা যদি আরো ডিটেল জানতে চান, এডুকেশন মিনিস্ট্রিতে তো আছেই, সেখানে আপনারা কথা বলতে পারবেন। এই থ্যাংক ইউ। আমি তো বলছি যে আমরা কোনো কিছুই রুল আউট করছি না, আমাদের প্রত্যেকটা, কিন্তু যেটা হচ্ছে যে বিশাল আকারে এডুকেশন রিফর্ম কমিশন এখনই না করে আমরা কোথায় কোনটা কোন জায়গায় কত দ্রুত ইন্টারভেন করে আমরা কোয়ালিটেটিভ চেঞ্জ আনতে পারি, সেই জায়গাটায় আমরা ফোকাস করছি। হ্যাঁ, এটা বাইরে যেটা বলে যে লো হ্যাঙ্গিং ফ্রুট, মানে এটা খুব যেই ফ্রুটটাকে আপনি খুব দ্রুত পারতে পারেন, মানে পেরে ফেলতে পারেন, সেই বিষয়টা আর কি, যে এই জায়গাটা আমি ইন্টারভেন করলে আমার একটা কোয়ালিটেটিভ চেঞ্জ আসবে, সেই আলোকে আমরা এই কাজগুলো হচ্ছে। বলেন, শোনা যাচ্ছে, বলেন। আমি দেওয়ার কালেকশনে কাজ করি। সমসাময়িক বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে আমরা এতক্ষণ ছিলাম সরাসরি। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা বিএনপির আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ভিউজ এক্সচেঞ্জ হয়েছে। আপনারা আপনাদের বক্তব্যের এক পর্যায়ে প্রায় প্রত্যেকটা নেতাকর্মী কিন্তু সেটি যে বিভাগ পর্যায়ে, জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে যখনই কথা হয়েছে একটি কথা বলেছেন, বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে বিএনপির দিকে, বা বিএনপির কাছ থেকে তাদের ভালো বড় কিছু প্রত্যাশা। প্রিয় সহকর্মীবৃন্দ, কোটি কোটি মানুষের যখন প্রত্যাশা থাকে তখন সেই দায়িত্বটি কিন্তু অনেক বড় থাকে। আজকে দেখুন, আপনি নিজে যখন বের হন আপনার এলাকায়, তখন কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে আপনি একজন ইউনিয়নের নেতা হন, আপনি থানা, পৌরসভা, উপজেলা, জেলা, যেই পর্যায়ে আপনি নেতা হন না কেন, আপনি বিএনপির মূল দলের নেতা হন অথবা আপনি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা হন, আপনি যখন ঘর থেকে বের হন, আপনার আশেপাশের সাধারণ মানুষ যারা আপনাকে জানে যে আপনি বিএনপির সাথে সম্পৃক্ত, বিএনপির রাজনীতি করেন, দেশনেত্রী খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি আপনি করেন, আপনাকে সালাম দিয়ে কিন্তু জিজ্ঞেস করে, ভাই কি অবস্থা, দেশের কি অবস্থা, কি হবে, নির্বাচন কবে হবে, জিজ্ঞেস করে না? এরকম প্রশ্ন উত্তর আপনাদেরকে জিজ্ঞেস করে। আপনারা যারা মিল কারখানা পরিচালনা করেন, আপনাদেরকে আপনাদের অন্য মিল কারখানার মালিক, তাদের সাথে দেখা হলে জিজ্ঞেস করে, কি ভাই কি অবস্থা, দেশে নির্বাচন কি হচ্ছে, নাহলে তো ব্যবসা বাণিজ্য ঠিকভাবে হচ্ছে না, সবকিছু থেমে আছে। অর্থাৎ আপনারা যারা শিক্ষকতা করেন, অন্য সহকর্মীবৃন্দ আপনাদের জিজ্ঞেস করে, কি ভাই কবে নির্বাচন হবে, কিভাবে কবে হবে। কেন আপনাদেরকে জিজ্ঞেস করে? আর তো কাউকে জিজ্ঞেস করছে না, অন্য কাউকে জিজ্ঞেস করছে না, কিন্তু আপনাকে জিজ্ঞেস করছে, আপনি বিএনপির নেতা হিসাবে আপনাকে জিজ্ঞেস করছে, বা বিএনপির কর্মী হিসাবে আপনাকে জিজ্ঞেস করছে। এ কারণেই জিজ্ঞেস করছে, কারণ প্রত্যাশাটাই আপনাদের কাছে। তারা মনে করে যে হ্যাঁ, কিছু ভালো কিছু করতে পারলে বিএনপি করতে পারবে। অধিকাংশ মানুষের, আমি বলছি না 100%, বাট দেশের অধিকাংশ মানুষের এরকমই প্রত্যাশা, এরকমই বিশ্বাস, এরকমই ধারণা। এখন সহকর্মীবৃন্দ, আপনারা এখানে উপস্থিত প্রত্যেকে এক একজন রাজনৈতিক কর্মী। একজন রাজনৈতিক কর্মী অথবা একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা কি? আমার এই প্রায় 35 বছরের রাজনীতির অভিজ্ঞতার আলোকে আমি যেটা মনে করি, একজন রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা হচ্ছে মানুষের আস্থা অর্জন। এই যে আপনি যখন বের হন, যে কথাটি বললাম, আপনি যখন বের হন মানুষের সালাম পাচ্ছেন, আপনি দেখুন আপনার নাম যদি ধরেন, আপনার নাম কাশেম, আপনার আশেপাশে সমাজের, আপনার সামাজিকভাবে আপনার আশেপাশে অনেক কাশেম আছে। কয়জন কাশেমকে দেখলে মানুষ দৌড়ে এসে সালাম দিচ্ছে অথবা কথা বলছে? কিন্তু আপনি কাশেম, আপনার সাথে কেন কথা বলছে, সালাম দিচ্ছে? বিকজ আপনি বিএনপি করেন। আপনার সাথে অথবা তার সাথে, সেই ব্যক্তিটির সাথে যারা সালাম দিচ্ছে, যাদের কনসার্ন আছে, যারা জানতে চাইছে, তারা মনে করে যে তাদের ভাগ্যের সাথে আপনার একটি বিষয় জড়িত আছে। আপনার কথাবার্তা, উঠা বসা, আপনার বক্তব্য, বিবৃতি, আপনার কাজকর্মের সাথে তাদের ভাগ্য কম বেশি জড়িত আছে।
তাদের ভবিষ্যৎ জড়িত আছে। সেজন্যই আপনাকে জিজ্ঞেস করে, আপনার উপর আস্থা রাখতে পারে, ভরসা রাখতে পারে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমার মূল যে কথাটি ছিল এখানে বলা, সেটি হচ্ছে যে এই যে আপনার উপরে আস্থা ভরসা রাখছে, এই যে এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা একজন রাজনৈতিক কর্মী হিসাবে, যে মানুষ আপনার উপরে আস্থা রাখছে, বিশ্বাস করছে আপনাকে। একটি রাজনৈতিক দলের এই যে আপনারা কর্মসূচি ডাক দিলে, আমরা যখন কর্মসূচি ঘোষণা করি, হাজারো লক্ষ মানুষ সেই কর্মসূচিতে অংশগ্রহণ করে। কেন? মানুষের আস্থা বা বিশ্বাস। এখন সহকর্মীবৃন্দ, এই বিশ্বাস, আপনি যে পর্যায়ের নেতা হন, বিশ্বাস রাখুন মনের মধ্যে। আপনি যে পর্যায়ের নেতা হন সেটি বিষয় নয়। মূল বিষয় হচ্ছে জনগণ আপনার উপর আস্থা রাখে। সেটি 5 জন হোক, 50 জন হোক, 500 হোক, 5000 হোক, আপনার উপরে মানুষ আস্থা রাখছে। আপনি যে পর্যায়ের নেতা হন, ইউনিয়ন, গ্রাম, ওয়ার্ড, পৌরসভা, থানা, জেলা, যাই হন না কেন, আপনার উপরে মানুষ আস্থা রাখছে। আপনি বিএনপির হন, আপনি ছাত্র দলের হন, আপনি মূল দলের হন, আপনি যুব দল, স্বেচ্ছাসেবক না, মহিলা দল, কৃষক দল, যেটাই হন না কেন, আপনার উপর আস্থা রাখছে। এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা বা সবচেয়ে বড় বিষয়, আপনার রাজনৈতিক অর্জন, সফলতা। এখন এই আস্থা তো ধরে রাখার দায়িত্ব জনগণের নয়, এই আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার, আমাদের সকলের। আপনি হচ্ছেন আপনার এলাকায় বিএনপির অ্যাম্বাসেডর, বিএনপির রাষ্ট্রদূত। আপনি আপনার এলাকায়, আপনাকে দিয়ে মানুষ বিএনপিকে বিচার করবে, আপনাকে দিয়ে মানুষ বিএনপিকে চিন্তা করবে। কাজে আপনি কি তখন মনে করবে যে আপনি ভালো হলে বিএনপি ভালো, আপনি খারাপ হলে বিএনপি খারাপ। আমি জানি না আপনারা কথাটা বুঝতে পারছেন কিনা, কথাটা সহজ এবং সিম্পল। আপনাকে দিয়ে মানুষ বিএনপিকে বিচার করবে। কাজেই প্রিয় সহকর্মী, নেতৃবৃন্দ, আজকে আপনারা এই যে প্রশ্নগুলো করেছেন, আমাকে করেছেন, মঞ্চকে প্রশ্নগুলো অনেক করেছেন, আপনি আপনার কনসার্ন থেকে প্রশ্ন করেছেন। আপনি ফিরে গিয়ে আপনার সেই মানুষগুলোকে বলবেন আপনি যে আমি এই পড়েছি, তারা এই বলেছে আমাকে। এই যে আপনার কনসার্ন, এই যে আপনার জানতে চাওয়া, আপনি তো নিজের জন্য জানতে চাননি, আপনি দলের কাছে জানতে চেয়েছেন, আমার কাছে জানতে চেয়েছেন, দলের দায়িত্বপ্রাপ্ত হিসাবে আপনি মঞ্চে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের কাছে জানতে চেয়েছেন। কেন? যাতে আপনি গিয়ে জবাব দিতে পারেন যে আমি কৃষি সম্পর্কে এই জানতে চেয়েছি কৃষক ভাইদের জন্য, আমি শিক্ষা সম্পর্কে জানতে চেয়েছি ছাত্র বা শিক্ষকদের জন্য, এই কারণে আমি জানতে চেয়েছি। অর্থাৎ আপনার এই কনসার্ন থেকে আপনি জানতে চেয়েছেন। জেলা বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। লটারি পদ্ধতি সব শিক্ষার্থীর জন্য সমমানের শিক্ষা নিশ্চিত করতে পারেনি বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির অনলাইন লটারির ফলাফল প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন তিনি। সচিব বলেন, বর্তমান শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীরা বিশ্ববাজারের উপযোগী হয়ে উঠছে না, তাই উচ্চ শিক্ষায় পরিবর্তন প্রয়োজন। আগামী দিনে বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হবে বলেও এই সময় আশা প্রকাশ করেন তিনি। আর শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের সৃজনশীলতা নষ্ট করে পঙ্গু করে দিচ্ছে, যার পরিবর্তন প্রয়োজন। ফলে যে মেধার বৈষম্য থাকার কারণে ক্লাসে পাঠদান পদ্ধতিটা খুব বেশি কার্যকর অনেক সময় করা যায় না, কারণ মেধার সমতা না থাকার কারণে প্রতিটি ছাত্রের গ্রহণ করার ক্ষমতা ভিন্ন ভিন্ন হওয়ায় অনেক সময় পাঠদানে অসুবিধা হয়। যারা ভালো ছাত্র তারা ভালো থাকবে, কিন্তু যারা কিছুটা পশ্চাৎপদ, কম মেধাবী, তাদের তো উঠিয়ে আনতে হবে। এটা তো হতে পারে না যে এবং যে আগের ব্যবস্থাপনায় যেটা ছিল, ভালোদের জন্য বিশেষ ব্যবস্থাপনা ছিল আর খারাপরা খারাপই থেকে যেত। এটা তো কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। সবার আগে প্রয়োজন শিক্ষা সংস্কার, এমন মন্তব্য করেছেন বাংলা একাডেমি মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কাউন্সিল ফর একাডেমিক দ্য রাইটস অফ একাডেমি আয়োজিত বাংলাদেশের শিক্ষাঙ্গনে একাডেমিক অধিকার লঙ্ঘন প্রতিকার বিষয়ক আলোচনা সভায় শিক্ষা সংস্কার কমিশন গঠন না করার সমালোচনাও করেন তিনি। দেশের শিক্ষা খাতে বরাদ্দ খুবই কম উল্লেখ করে বরাদ্দ বাড়ানোর দাবি করেন বাংলা একাডেমির মহাপরিচালক। নাম্বার পাবলিক ইউনিভার্সিটি, 112 প্রাইভেট ইউনিভার্সিটি, যে এটার কস্ট মাস্টার্স প্রোগ্রাম করেন, শিখেন গ্লোবাল। আমি অনেক বাংলাদেশি, শিক্ষা সংস্কারটা সবচেয়ে জরুরি ছিল, সরকার যে কোনো কারণে হোক।
এখনো এটা করে নাই, কিন্তু করতে হবে, কারণ ওটাই একমাত্র উপায়। আমরা রাষ্ট্রের সংস্কার চাই, রাষ্ট্রের সংস্কারের এক নাম্বার ব্যাপার হলো শিক্ষা সংস্কার করা। সুতরাং এই ব্যাপারে সরকার আশা করছি উদ্যোগ নেবে এবং উদ্যোগ নেবে দীর্ঘমেয়াদী। ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ দেশে জিডিপির 4% শিক্ষায় বরাদ্দ আছে। বাংলাদেশে বহুদিন 2.1% ছিল, এখন আছে 1.69%। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনে যে সম্ভাব্য সময় দিয়েছেন তা থেকে আরও যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। মঙ্গলবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 31 দফা বিষয়ক ঢাকা বিভাগের কর্মশালায় তিনি কথা বলেন। হুঁশিয়ারি দেন, আগামী 1.5 মাসের মধ্যে বিএনপির কেন্দ্রীয় থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নামে সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বিচারের নামে কোনো টাল বাহানা সহ্য করা হবে না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, গুম খুনের জন্য শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে আগে। এ সময় বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে তাদের রুখে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা ওনার দায়িত্ব থেকে নির্বাচনের ব্যাপারে যে আশ্বাস দিয়েছেন, আমরা মনে করি আরো যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনটা হওয়া খুব বেশি জরুরি। নির্বাচনের সঙ্গে স্থিতিশীলতা জড়িত, নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের ভিত জড়িত, কারণ ওরা তো ষড়যন্ত্র করছে, দেশের ভিতরে এবং দেশের বাইরে বসে ষড়যন্ত্রে লিপ্ত। নাটোরে বাগাতিপাড়ায় বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। গত রাত 1টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরী। এ সময় রাত 1টার দিকে হঠাৎ করে গুলিবর্ষণের শব্দ শুনতে পান তিনি। গুলিতে বাড়ির থাই গ্লাস ও ওয়াল ফুটো হওয়ার পাশাপাশি জানালার গ্রিল বাঁকা হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলের 2টি তাজা গুলি ও 7টি খালি খোসা উদ্ধার করে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ছাত্রলীগের কার্যক্রম নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ না করায় বিক্ষোভ করেছে বুয়েটের শিক্ষার্থীরা। দুপুর 12টায় বিক্ষোভকারীরা ক্যাম্পাসে জড়ো হয়ে উপাচার্যের অফিস তালাবদ্ধ করে দেয়। এরপর মিছিল নিয়ে সেন্ট্রাল ক্যাফেটেরিয়ার সামনে আসে বিক্ষুব্ধরা। বিভিন্ন সময়ে বুয়েটে অভিযুক্ত 26 ছাত্রলীগ নেতাকর্মীর ছবি সম্বলিত ব্যানার ঝুলিয়ে জুতা নিক্ষেপ করে শিক্ষার্থীরা। বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পরও 5 আগস্টের আগে ছাত্রলীগ তাদের কার্যক্রম শুরু করার চেষ্টা চালায়। কেন্দ্রীয় কমিটির নেতারা শোডাউনও করে। ওই সময় তাদের কার্যক্রম জুলাই বিপ্লবে বিরুদ্ধাচরণ সহ নানা দাবিতে ছাত্রলীগের বিরুদ্ধে গত সেপ্টেম্বরে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। 15ই ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন প্রকাশের কথা থাকলেও সেটি না করায় আবারও ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। রাজশাহীতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ও প্রত্যাহার করেছে বাস মালিক ও শ্রমিক সমিতি। এতে 5 ঘন্টা বন্ধ থাকার পর দুপুর 12টা থেকে রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। শ্রমিক নেতারা জানান, সোমবার তানোর উপজেলার আওয়ামী লীগের কিছু কর্মীরা বাস শ্রমিকদের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। এই ঘটনায় গতকাল বাস বন্ধ করে আবারও চালু করা হলেও মঙ্গলবার সকালে আবার রেল গেটে সিএনজি চালকদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক শ্রমিক সমিতি। পরে প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসা ব্যয়, চলাচলের নিরাপত্তা ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের আশ্বাসে অবরোধ তুলে নেয় বাস মালিক সমিতির নেতারা। পরে দীর্ঘ কয়েক ঘন্টার ভোগান্তি পেরিয়ে দূরপাল্লা সহ সকল রুটের বাস চলাচল স্বাভাবিক হলে স্বস্তি ফেরে যাত্রীদের মাঝে। আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ এবং মিডওয়াইফারি পেশায় প্রশিক্ষিত হিসেবে মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধীনে জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথের মিডওয়াইফারি এডুকেশন প্রোগ্রামে অংশ নেওয়া শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হচ্ছে। মঙ্গলবার সকালে রাজধানী মোহাম্মদপুরে আদাবরে এই সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠান থেকে জানানো হয়, বৃত্তির আওতায় 2 ব্যাচে 10 জন করে মোট
20 জন শিক্ষার্থীকে 6 বছরের জন্য টিউশন ফি প্রদান করবে বিকাশ। নিরাপদ মাতৃত্ব সেবা প্রদানের জন্য মিডওয়াইফারি শিক্ষার প্রসারে ভূমিকা রাখতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে বিকাশ। পৌষের শুরুতেই সারা দেশ ঢেকে আছে কুয়াশার ঘন চাদরে। কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ, সাথে বাড়ছে ঠান্ডা। আজ পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.1 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের জেলা চুয়াডাঙ্গায় সকাল থেকেই দমকা ঠান্ডা বাতাসে স্থবির হয়ে স্বাভাবিক হয় জনজীবন। আজ চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় 11 ডিগ্রি সেলসিয়াস। সব থেকে ক্ষতিগ্রস্ত তার মুখে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। রাজশাহীতেও দেখা যায় একই চিত্র। জনজীবনে দুর্ভোগ হয়ে এসেছে পৌষের সকাল। শ্রমজীবীরা কাজের সন্ধানে রাস্তায় নেমে পাচ্ছেন না কাজ, ফলে পড়েছেন ভোগান্তিতে। এদিকে ময়মনসিংহ ও সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন পালন করা হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করে ভুক্তভোগী পরিবার। বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার, উপপরিচালক ও নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে কর্মসূচিতে অংশ নেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, চাকরির প্রলোভন দেখিয়ে 14 জনের কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় 95 লাখ টাকা আত্মসাৎ করেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। এ বিষয়ে লিখিত অভিযোগ করা হলেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। তাই সমস্যা সমাধান করতে কর্মকর্তাদের হস্তক্ষেপের দাবি জানান আন্দোলনকারীরা। বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবার পরিকল্পনা থাকলেও নিরাপত্তার স্বার্থে রুশ সেনারা বাশার আল আসাদকে দামেস্ক থেকে সরিয়ে নিয়ে যায়। এমনকি দেশত্যাগেরও পূর্ব পরিকল্পনাও ছিল না। ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম বিবৃতিতে এমন কথা জানিয়েছেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট। নিজের ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেলে বাশার বলেন, 8 ডিসেম্বর রাজধানীতে বিদ্রোহীদের তাণ্ডব শুরু হলে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য লাতাকিয়ায় রাশিয়া নিয়ন্ত্রিত ঘাঁটিতে যান তিনি। সেখানে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে নেয়ার পরিকল্পনা করা হয়। তবে বিদ্রোহীদের মুহুর্মুহু ড্রোন হামলার কারণে রুশ সেনাদের সঙ্গে আসাদকে মস্কো যাবার অনুরোধ করা হয়। সন্ত্রাসীদের হাতে দেশের নিয়ন্ত্রণ চলে যাওয়ায় সিরিয়ার জনগণের ভবিষ্যৎ হুমকির মুখে বলেও মন্তব্য করেন বাশার আল আসাদ। নারীদের পোশাক বিধি সংক্রান্ত বিতর্কিত নতুন একটি আইন কার্যকর স্থগিত করেছে ইরান। আগামী শুক্রবার কার্যকর হওয়ার কথা থাকলেও হিজাব ও সতীত্ব আইন সোমবার স্থগিত করে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ। অস্পষ্ট আখ্যা দিয়ে আইনটি সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রস্তাবিত নতুন আইনে নির্ধারিত পোশাক বিধি উপেক্ষা করলে কঠোর শাস্তির বিধান রয়েছে। নারী ও মানবাধিকার কর্মীরা তীব্র সমালোচনা করেছেন এই আইনের। নারী ও কিশোরীদের পোশাক চর্চার উপর কঠোর বিধি আরোপ রয়েছে ইরানে। কয়েক দশক ধরে বিষয়টিকে জাতীয় নিরাপত্তার সমতুল্য হিসেবে দেখে আসছে ইসলামিক প্রজাতন্ত্র দেশটি। অতীতে একাধিকবার এ নিয়ে গণরোষ ও আন্দোলনের মুখোমুখি হতে হয়েছে ইরান সরকারকে। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে এক শিক্ষার্থীর এলোপাথাড়ি ছোড়া গুলিতে প্রাণ গেছে আরেক শিক্ষার্থী ও শিক্ষক সহ কমপক্ষে 2 জনের। আহত 6 জন। স্থানীয় সময় সোমবার বেলা 11টার দিকে একটি খ্রিস্ট ধর্মীয় স্কুলে এই হামলা হয়। আত্মহত্যা করে সন্দেহভাজন হামলাকারী শিক্ষার্থী নিজেও। তার নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, 17 বছর বয়সী এক কিশোরী চালিয়েছে এই হামলা। হামলার কারণ জানা যায়নি, তবে সন্দেহভাজনের পরিবার ঘটনার তদন্তে সহযোগিতা করছে। জানা গেছে, হামলার আগে ক্লাসেও উপস্থিত ছিল ওই কিশোরী। K-12 স্কুল শুটিং ডেটাবেজ ওয়েবসাইটের তথ্য, চলতি বছর যুক্তরাষ্ট্রে 332টি স্কুলে আগ্নেয়াস্ত্র হামলা হয়েছে, যা 1966 সালের পর দ্বিতীয় সর্বোচ্চ। গেল বছর দেশটিতে আগ্নেয়াস্ত্র হামলা হয় 349টি স্কুলে। মার্কিন গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য, এবছর যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র হামলায় প্রাণ গেছে 16,000-এর বেশি মানুষের, যাদের মধ্যে শিশু কিশোরের সংখ্যা প্রায় 1400।
কানাডার নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন জননিরাপত্তা মন্ত্রী ডমিনিক লে ব্ল্যাঙ্ক। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে মতবিরোধের জেরে গেল সোমবার পদত্যাগ করেন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। সরকারের বার্ষিক আর্থিক খরচের তথ্য সংসদে উত্থাপনের কয়েক ঘন্টা আগে পদত্যাগ করেন তিনি। তার সরে যাওয়ার 2 দিনের মধ্যেই নতুন অর্থমন্ত্রী হিসেবে ডমিনিক লে ব্ল্যাঙ্ককে মনোনয়ন দেওয়া হয়। শপথ গ্রহণ শেষে অর্থমন্ত্রী লে ব্ল্যাঙ্ক বলেন, প্রধানমন্ত্রী ট্রুডো তাকে যে দায়িত্ব দিয়েছেন তিনি তা আস্থার সঙ্গে পালন করবেন। মূলত ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে ট্রুডোর পদক্ষেপের বিষয়ে মতবিরোধ দেখা দেয় সাবেক এই অর্থমন্ত্রীর সঙ্গে। ফ্রিল্যান্ডের পদত্যাগের পর প্রধানমন্ত্রী ট্রুডোর পদত্যাগের দাবিও ওঠে। বৈদ্যুতিক স্কুটারে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে মারা গেছেন রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ। স্থানীয় সময় মঙ্গলবার জেনারেল কিরিলোভ তার আবাসিক ভবন থেকে বের হওয়ার সময় বোমাটি বিস্ফোরিত হয়। রুশ সংবাদ মাধ্যম তাস জানায়, বোমার ভেতরে প্রায় 300 গ্রাম বিস্ফোরক দ্রব্য ছিল এবং দূর থেকে এর বিস্ফোরণ ঘটানো হয়। হামলার দায় স্বীকার করে ইউক্রেন জানিয়েছে তাদের নিরাপত্তা বাহিনী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মস্কোর নিউক্লিয়ার, বায়োলজিক্যাল ও কেমিক্যাল ডিফেন্স ফোর্সের প্রধানের দায়িত্বে ছিলেন জেনারেল ইগর কিরিলোভ। রাশিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের দায়ে তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য, কানাডা সহ বেশ কিছু দেশ। আবারও বায়ু দূষণ পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে। দূষণ নিয়ন্ত্রণে এরই মধ্যে নানা বিধি নিষেধ আরোপ করেছে দিল্লি প্রশাসন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 7টার দিকে সুইস আইকিউএয়ারে দিল্লির বায়ুমান সূচক ছিল 427। সোমবার বিকেল পর্যন্ত 24 ঘন্টার গড় বায়ুমান সূচক 379-তে থাকলেও রাত 10টার দিকে তার 400 পার করে। দূষিত নগরীর তালিকায় বিশ্বের শীর্ষে উঠে আসে 3.5 কোটি বাসিন্দার এই জনপদ। দূষণ নিয়ন্ত্রণে দিল্লিতে ট্রাক প্রবেশ, রাস্তা, ভবন সহ সব ধরনের নির্মাণ ও স্থাপনা ভাঙা ও মেরামত নিষিদ্ধ করা হয়েছে। সরকারি বেসরকারি অফিস আদালতে উপস্থিতি 50% নামিয়ে বাকিদের বাড়ি থেকে কাজের কথা বলা হয়েছে। স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথাও ভাবছে প্রশাসন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv এই লিঙ্কে।